আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে স্বাগতম। ডক্টর ইউনূসকে আলটিমেটাম দিল নরেন্দ্র মোদী। ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে নরেন্দ্র মোদী বলেন, আপনাকে শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়ে আগামী ৩ মাসের মধ্যে সসম্মানে দেশে ফিরিয়ে নিতে হবে। আপনি কখনোই শেখ হাসিনার যোগ্য নয়। শেখ হাসিনা দেশটাকে একটা সম্মানের জায়গায় নিয়ে গিয়েছিলেন। পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল থেকে শুরু করে সারা দেশে বিভিন্ন উন্নয়নমূলক অনেক কাজ করেছেন। ভারতের সাথে সম্পর্ক চলে গিয়েছিল এক অন্য মাত্রায়। বাংলাদেশিরা যখন ভারতে চিকিৎসা নিতে গণহারে প্রতি বছর যেত, সেই সময় একমাত্র শেখ হাসিনার ভারতপন্থী রাজনীতির কারণে ভারত সবসময় বাংলাদেশিদের সহজে ভারতের ভিসা দিত। শেখ হাসিনার বিভিন্ন উদ্যোগের কারণে যেই দেশ বাংলাদেশ আগে ছিল তীব্র ভারত বিদ্বেষী একটি দেশ, যেই দেশ থেকে ভারতে জঙ্গি হামলা করতে 10 ট্রাক অস্ত্র পাঠানো হয়েছিল, সেই দেশকে ভারতের বন্ধু রাষ্ট্র করেছিল একমাত্র শেখ হাসিনা। একমাত্র ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের কারণে তাকে শুনতে হয়েছে ভারতের দালাল উপাধি। আজ ভারতের জন্য শোকের দিন। তাদের বাংলাদেশে একমাত্র বন্ধু শেখ হাসিনার পতন হলো। এখন দেশে যে কি ঘটবে কেউ জানে না। ছাত্র আন্দোলনের আবেগ কেটে গেলে যখন মৌলবাদী সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, তখন বোঝা যাবে যে দেশের জন্য শেখ হাসিনা কি দিয়ে গিয়েছিলেন এবং এখন কি পাচ্ছে দেশবাসী। শেখ হাসিনার এই পরিণতির জন্য শেখ হাসিনা নিজেই দায়ী। ছাত্র আন্দোলনের নিজেই উস্কানি দিয়ে নিজের পতন ঘটালো। ভারতের জন্য অশনি সংকেত হচ্ছে এখন নতুন বাংলাদেশ সরকার এসে ভারতের সাথে করা সমস্ত চুক্তি বাতিল করবে। ভারতও বাংলাদেশের সমস্ত আর্থিক সহায়তা বাতিল করে দিতে পারে। ভারতের জন্য তার উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার জন্য বাংলাদেশ নিয়ে চিন্তিত থাকতে হয়। শেখ হাসিনা যখন ছিল তখন ভারত জানত শেখ হাসিনার সরকার ভারতের ক্ষতি করবে না, কিন্তু এখন যেই সরকারই বাংলাদেশে আসুক না কেন, ভারতের জন্য বেজায় দুশ্চিন্তার কারণ হয়ে থাকবে বাংলাদেশ। শেখ হাসিনার সময় শেষ। এমনিতেই বয়স ৮০-এর কাছাকাছি, কিন্তু এইভাবে শেখ হাসিনাকে অগাস্ট মাসেই নিজ দেশ ছেড়ে চলে যেতে হবে, সেটা ভারতও হয়তো আজ করতে পারেনি। যাই হোক, দেশের জন্য শেখ হাসিনা অনেক চেষ্টা, অনেক শ্রম দিয়েছিলেন, কিন্তু সবকিছুরই যেহেতু শেষ আছে, ওনারও এইভাবে শেষ পরিণতি হবে সেটাই হয়তো লেখা ছিল। ওনার বাবা শেখ মুজিবকেও বাংলাদেশিরাই মেরে ফেলেছিল নির্মমভাবে। শেখ হাসিনা যে হত্যা চেষ্টা থেকে বাঁচার জন্য দেশ ছাড়তে বাধ্য হলেন এই বাংলাদেশিদের কারণেই। দুইজনেই কিন্তু দেশের জন্য অনেক করেছিলেন, কিন্তু শেষ পরিণতি হলো একজনকে হত্যা করা হলো এবং একজনকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হলো। সামনে বাংলাদেশের মানুষের জন্য এক কঠিন সময় অপেক্ষা করছে। এদেশ পুরোপুরি ভারত বেষ্টিত দেশ। ভারতের সাথে সম্পর্ক তলানিতে গেলে বাংলাদেশেরই সবচেয়ে বেশি ক্ষতি হবে। ভারত মিয়ানমারের মাধ্যমে উত্তর পূর্ব ভারতের সাথে যোগাযোগ রাখতে পারবে, কিন্তু বাংলাদেশ যদি ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না রাখে, তবে বাংলাদেশের মানুষের ক্ষতি হবে বেশি। অস্তিত্ব হুমকির মুখে পড়ে যাবে। ভারত এখন বাংলাদেশের হিন্দুরা যাতে ৭১-এর মতো ভারত বাংলাদেশ বর্ডার পারই না দেয় এবং সংখ্যালঘুরা যাতে নিরাপদে থাকে, সেই জন্য বাংলাদেশের ওপর চাপ প্রয়োগ করতে পারে। শেখ মুজিবের অর্থনৈতিক ক্যারিয়ার খতম হয়ে গিয়েছিল যেই দিন তিনি বাকশাল ঘোষণা করেছিলেন, আর শেখ হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার খতম হয়ে গিয়েছিল যেই দিন তিনি সংবিধানের ৫ম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিলেন, আর ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদকে ফিরিয়ে দেওয়ার বিধান পাশ করে কফিনে শেষ পেরেক মেরেছেন। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্রের জন্য। এদেশের ইতিহাসে আইয়ুব খান থেকে এরশাদ সকল স্বৈরাচারের আমলে উন্নয়ন হয়েছে। শেখ হাসিনা তার ব্যতিক্রম না, কারণ গণতন্ত্রের সরকারের আমলে রাষ্ট্র ডিসিশন প্যারালাইসিসে ভোগে, কিন্তু স্বৈরাচার খুব দ্রুত সিদ্ধান্ত নেয় ও বাস্তবায়ন করে, বিধায় তাড়াতাড়ি উন্নয়ন হয়। কিন্তু মানুষের সবচেয়ে বড় অধিকার বাক স্বাধীনতা। পাকিস্তান আমলে এদেশের মানুষ কথা বলতে পারত না। শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনার বুলি আউড়িয়ে নিজেই মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কাজ করেছেন। মানুষ মুক্তিযুদ্ধ ১৯৭১ সালে করার বড় কারণ ছিল স্বাধীনভাবে বাঁচতে পারা। অথচ শেখ হাসিনা মানুষের স্বাধীনতা কেড়ে নিলেন। গোয়েন্দা সংস্থা দিয়ে মানুষকে গুম খুন করেছেন। সবচেয়ে দুঃখজনক ব্যাপার, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার গুম খুন না। যদি শেখ হাসিনা গুম খুনের নির্দেশ দিতেন তাহলে বুঝতাম উনার হাতে ক্ষমতা ছিল বিধায় উনি এটা করেছেন, কিন্তু চৌধুরী নাফিস শরাফত পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানের নির্দেশে কেন গোয়েন্দা সংস্থা লেখক মুশতাক আহমেদকে হত্যা করবে? চৌধুরী নাফিস শরাফতের অধীনে কি গোয়েন্দা সংস্থা চলে? গোয়েন্দা সংস্থাগুলো কেন পুঁজিবাদী বা ব্যবসায়ের অধীনে কাজ করবে? কর্নেল হাসিনুর সারা জীবন দেশের জন্য কাজ করেছেন। স্বাধীনতার পর দেশে একমাত্র বীর প্রতীক উপাধি পাওয়া অফিসার হলেন
তিনি ভারতের মিজোরামে কভার্ট অপারেশন চালিয়ে শান্তিবাহিনীর ক্যাম্প ধ্বংস করেছেন। অধিকাংশ জঙ্গি বিরোধী অপারেশনে তিনি নেতৃত্ব দিয়েছেন, অথচ তাকেই জঙ্গি সাজিয়ে জেনারেল তারেক সিদ্দিকের নির্দেশে আয়নাঘরে রাখা হয়েছে। এখন শোনা যাচ্ছে বিডিআর বিদ্রোহের পেছনে ছিল জাহাঙ্গীর কবির নানক এবং ফজলে নূর তাপস। এরাই নাকি বিডিআরদের উস্কানি দিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে নিয়ে গেছে। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব, বিশেষত শেখ পরিবারের সদস্যরা কতটা নিকৃষ্ট সেটাই অধিকাংশ আওয়ামী লীগের তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা জানেন না। আমার মতে বাংলাদেশের আইনে নতুন একটি ধারা যোগ করা দরকার, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের ওনার ব্লাড লাইনের কোনো সদস্য রাজনীতি করতে পারবে না। আপনি পুরো আওয়ামী লীগের নেতাকর্মী ও শেখ পরিবারের সদস্যদের দুর্নীতির তুলনা করেন, তাহলে দেখবেন পুরো আওয়ামী লীগের দুর্নীতির চেয়ে শেখ হাসিনার পরিবার অধিক দুর্নীতি করেছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভালো এবং শেখ হাসিনাকে মানুষ মিস করবে না, অমানুষরাই মিস করতে পারে। এদিকে গত ৫ অগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ভয়াবহ সংকটে পড়েছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দল আওয়ামী লীগ। বিশ্লেষকরা বলছেন, পতন ও সংকটের ধরন ভিন্ন হলেও এবারের সংকট দলটিকে ১৯৭৫ সালের ১৫ই অগস্টের মতো ছন্নছাড়া অবস্থায় ফেলে দিয়েছে। গত জুলাই এবং অগস্টে তীব্র ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর দলটির অন্য নেতাদের অনেকেই আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছেন। অনেকে ভারত কিংবা অন্য দেশে চলে গেছেন। এছাড়া অনেকে আটকা হয়ে কারাগারে আছেন। দলটির দু একজন নেতার নামে বিচ্ছিন্নভাবে দু একটি বিবৃতি গণমাধ্যমে এলেও দলের নেতৃত্ব কিংবা কার্যক্রম কোনোটাই এখন দৃশ্যমান নয়। এমনকি ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়েও আন্দোলনকারীদের হামলার তছনছ হয়ে গেছে। ৪৯ বছর আগে ১৯৭৫ সালের ১৫ই অগস্টে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডের পরেও ভয়াবহ এক সংকটকালের মুখোমুখি হতে হয়েছিল দেশের সবচেয়ে প্রাচীন এই রাজনৈতিক দলকে। ১৯৭৫ ও ২০২৪ উভয় ঘটনায় দল হিসেবে আওয়ামী লীগকে ছন্নছাড়া অবস্থায় ফেলে দিয়েছে বলে মনে করেন ইতিহাসবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন মনে করেন, দুটি ঘটনাই দল হিসেবে আওয়ামী লীগকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে। রাজনৈতিক গবেষক ও লেখক মহিউদ্দিন আহমদ বলেন, দুটি ঘটনাতেই সরকারের পতন হয়েছে। তিনি বলেন, ১৫ই অগস্ট ছিল রক্তাক্ত ও সহিংস, অনেক হত্যাকাণ্ড হয়েছে, কিন্তু এবার তা হয়নি। কিন্তু উভয় ঘটনার পরিণতিতেই কঠিন সংকটে পড়েছে দলটি। ১৯৭৫-এর ১৫ই অগস্টের পরের পরিস্থিতি ১৯৭৫ সালের ১৫ই আগস্টে ধানমন্ডি ৩২ নম্বরে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাড়িতে যখন আক্রমণ হয়, তখন কোনো ধরনের প্রতিরোধ ছাড়াই পুরো বাড়ির নিয়ন্ত্রণ নিয়ে সপরিবারে তাকে হত্যা করে হত্যাকারীরা। শেখ মুজিবুর রহমানের দুই মেয়ে শেখ হাসিনা এবং শেখ রেহানা বিদেশে থাকায় তখন বেঁচে গিয়েছিলেন। এ ঘটনায় কার্যত তছনছ হয়ে পড়েছিল আওয়ামী লীগ। এর জের ধরে পরে তখন সারা দেশে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ে দলটি।